আজ সকালটা একটু অন্যরকম আমার কাছে। আমার ভাইয়া আসছে আমার বাসায়। আর আমি অপেক্ষা করছিলাম। বলতে গেলে আমার সারারাত সেরকমভাবে কোনো ঘুম হয়নি। ভোরবেলা উঠেই আমি বাসাটা একটু গুছিয়ে নিয়েছি। তারপরে ব্যালকনিতে বসেছিলাম। তো মোটামুটি একটু রোদ উঠছে। আর অপেক্ষা করছিলাম আমার ভাইয়ার জন্য। বাসার অন্যান্য সবাই ঘুমাচ্ছে এখন। রাতে একটু রান্না করে রেখেছিলাম, ডিম আলু ভুনা করে রেখেছিলাম। আর এখন হচ্ছে ভাত আর ইলিশ মাছ ভাজি করব। আসলে আমার পরিবারের কেউ যখন জার্নি করে তখন টেনশনে আমার ঘুম আসে না, যতক্ষণ না পর্যন্ত সে তার গন্তব্যস্থানে পৌঁছায়। ভাইয়ার পোস্টিংটা ঢাকায় ছিল, তো হঠাৎ করে ভাইয়ার পোস্টিং রাঙামাটি খাগড়াছড়িতে হয়েছে। তাই আমি যেহেতু কাছাকাছি আছি রাঙামাটি থেকে, তাই ভাইয়া বাড়িতে না গিয়ে সরাসরি আমার এখানেই চলে আসলো। ভাইয়া অলরেডি পৌঁছেও গিয়েছে। দিনটা ছিল শুক্রবার। আর এখন যে শ্যুটটা দেখতে পাচ্ছেন এটা কয়েকদিন আগের একটা শ্যুট। এই যে সুন্দর কিউট একটা ডিব্বা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা চায়ের বক্স। বাইরের দেশের চাগুলো এরকম হয়ে থাকে, আর এই ধরনের গিফট আমরা প্রায় পেয়ে থাকি। আমাদের আর কিনতে হয় না আলাদা করে গ্রিন টি। একদিন চা খেতে খেতে আপনাদের সঙ্গে শেয়ার করব যে এটার ভিতরটা কেমন থাকে। আর এটা ছিল একটা চকলেটের বক্স। এখানে জ্যাকফ্রুট দিয়ে একটা চকলেট তৈরি করা। তো এটা আমার বড় ছেলে এবং ওর বাবাই খেয়ে নিয়েছে, আমি আর টেস্ট করিনি। শুক্রবার দিনটা আমার প্রচুর পরিমাণে ব্যস্ততম একটা দিন কেটেছে। সকালে তো ভাইয়া আসলো, আর রাতের বেলা হচ্ছে কয়েকজন ফরেনার গেস্ট আসবে আমাদের বাসায়। সেই ভিডিওটা সামনের কোনো একটা ব্লগে শেয়ার করব আপনাদের সঙ্গে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি ফাতেমাতুজ জোহরা চট্টগ্রাম থেকে বলছি। চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। বরাবরের মতো আবারও কিছু প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আমার আজকের ভিডিওটি সাজিয়েছি। টিপস নাম্বার 1, এখানে আমি বড় একটা বালতির বেশ অনেকটাই পানি নিয়েছি, আর সেই পানির সঙ্গে ডিটারজেন্টের গুঁড়ো অ্যাড করে দিলাম। এখন পানির সঙ্গে ডিটারজেন্টটা খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর কি করতে যাচ্ছি সেটা এখনই দেখতে পারবেন আপনারা। আর প্রথমে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার আজকের ভয়েসটা দিতে একটু কষ্ট হচ্ছে। আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে, আমি জানি আপনাদের শুনতেও হয়তো খারাপ লাগতে পারে। যাই হোক, সবাই একটু ম্যানেজ করে ক্ষমা চোখে দেখবেন আশা করছি। একেবারেই পরিশ্রম ছাড়া আমার বাসার আর্টিফিশিয়াল ফুলগুলো আমি যেভাবে ক্লিন করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই ধরনের ফুল কাপড় দিয়ে মুছতে গেলে কিন্তু অনেক সময় নষ্ট হয়, আর একেবারে কিন্তু ডিপ ক্লিন হয় না। যদি এই পদ্ধতিতে আমরা আর্টিফিশিয়াল ফুল ক্লিন করি তাহলে কিন্তু বোঝাই যাবে না যে এটা আগে ব্যবহার করা নাকি বাজার থেকে কিনে আনা। এটা কিন্তু আইডেন্টিফাই করা অনেকটা কষ্টের। এই আর্টিফিশিয়াল ফুলগুলো ক্লিন করার ক্ষেত্রে আমি সকালে ফুল ভিজিয়ে রাখলে এটা সন্ধ্যায় ক্লিন করি, আর যদি সন্ধ্যার দিকে ভিজিয়ে নেই তাহলে কিন্তু পরের দিন সকালে ক্লিন করি। মোট কথা কয়েক ঘন্টা এটাকে পানির ভিতরে এভাবে ডিটারজেন্ট মিশানো পানির ভিতরে ভিজিয়ে রাখতে হবে, তাহলে একেবারে 100% পরিষ্কার হয়ে যাবে। এটাতে কিন্তু একেবারেই কোনো পরিশ্রম হয় না, জাস্ট পানি দিয়ে ধুয়ে নিলেই কিন্তু একেবারেই ফ্রেশ হয়ে যায়। কে কে এই পদ্ধতিতে আর্টিফিশিয়াল ফুল পরিষ্কার করেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। টিপস নাম্বার 2, আমরা অনেকেই 1 মাসের মশলা একসাথে করে রাখি প্রতিদিন, যাতে ঝামেলা না হয় সেই সুবিধার জন্যই কিন্তু আমরা মশলাটা রেডি করে রাখি। আর রান্না বান্না করতে গেলে তো মশলা লাগবেই, এটার কোনো বিকল্প কিছু নেই। একেবারে বেশি করে মশলা করে দেখা যায় আমরা একটা বক্সের ভিতর রেখে দিই। এটা প্রতিদিন রান্নার আগে কিছুক্ষণ আগে আমরা বক্স থেকে বের করি, তারপরে মশলাটা যখন নর্মাল হয়ে যায় তখন আমরা রান্নাতে ব্যবহার করি। তবে এই যে দেখুন, প্রতিদিন একটু একটু করে মশলা বের করার কারণে কিন্তু মশলার স্বাদ 100% বজায় থাকে না, আবার একটু ঝামেলাও হয়ে যায়। প্রতিদিন এটা নর্মাল হবে এবং প্রতিদিন এটাকে আবারও ফ্রোজেন করতে
যে প্রসেসটা, এটার কারণে কিন্তু মূলত স্বাদটা নষ্ট হয়ে যায়। তো এই যে পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি, এই পদ্ধতিতে যদি আমরা একটা লেন্থ সময়ের জন্য মশলা ফ্রোজেন করে রাখি, তাহলে কিন্তু রেগুলার ইউজে আমাদের কোনো রকম কোনো প্রবলেম হবে না। আমি প্রথমে আদাটা তুলে নিচ্ছি একটা ট্রেতে, আর এই ট্রেটা হচ্ছে একটা ডিমের ট্রে। তো এটা কেনার পরে আমি কখনো ডিম রাখিনি, তো সবসময় মশলা যখন এভাবে ফ্রোজেন করি তখন এটা ইউজ করি। তো এই ট্রেটায় আমি সব আদা দিয়ে দিয়েছি, এখন রসুনটা দিয়ে দিব। আর রসুনটা রাখার জন্য আমি একটা আইস ট্রে ব্যবহার করছি। এভাবে মশলা ফ্রোজেন করলে বেশ কিছু সুবিধা রয়েছে। একে তো মশলার স্বাদটা নষ্ট হয় না, বারবার ফ্রিজ থেকে বের করে আবার নর্মাল হওয়া পর্যন্ত অপেক্ষা করা, তারপর আবার ফ্রিজে রাখা, এই প্রসেসটা থেকে একেবারেই মুক্তি পাওয়া যায়। অনেক সময় দেখা যায় রান্নার আগ মুহূর্তে আমাদের মশলা বের করতে মনে থাকে না, সেজন্য কিন্তু আমাদের কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হয় মশলাটা নর্মাল হওয়া পর্যন্ত। আর এভাবে যদি মশলা ফ্রোজেন করা যায় তাহলে কিন্তু সেই ধরনের আর কোনো ঝামেলা থাকে না, ইনস্ট্যান্ট মশলাটা বের করে আমরা রান্নাটা কিন্তু বসিয়ে দিতে পারি। তো এখানে আরেকটা সুবিধা হচ্ছে, আমি কতটুকু পরিমাণে মশলা রাখছি সেটাও কিন্তু মেজারমেন্ট করে রাখা যায় একটু বুদ্ধি করলে। তো আপনারা প্রথমে খেয়াল করেছেন আমি 3-4 চামচ করে আদা বাটা দিয়েছিলাম এক একটা কিউবে, আর 2 চা চামচ করে আমার আইস ট্রেস যে সাইজ ওখানে 2 চা চামচ রসুন বাটা ধরেছে একটা কিউবের ভিতরে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি 4-5 ঘন্টা পরে ফ্রিজ থেকে মশলাগুলো বের করে এখন ছাড়িয়ে নিচ্ছি ট্রে থেকে। একেবারে ইজি, 2 হাত দিয়ে জাস্ট একটু প্রেস করলে কিন্তু মশলাগুলো ইজিলি ছাড়িয়ে আসছে। তো এই পদ্ধতিটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে তেজপাতা সংসারের সঙ্গেই থেকে যেতে পারেন। চলে যাচ্ছি পরবর্তী টিপস নাম্বার 3। যে ধরনের মশলা বাটতে একটু সময় লাগে অথবা কষ্ট হয়, সেই মশলাগুলো বাটার সময় যদি আমরা একটু লবণ মিক্স করে দেই তাহলে কিন্তু মশলাটা খুব ইজিলি বেটে নেওয়া যায়। টিপসটি ফলো করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। এখন চলে যাচ্ছি টিপস নাম্বার 4-এ। হঠাৎ করে বাসায় মেহমান চলে আসলে আমাদের হাতের কাছে যা কিছু থাকে তা দিয়েই কিন্তু আমরা মেহমান আপ্যায়ন করে থাকি। সেমাইটা কিন্তু আমাদের সবার ঘরে মোটামুটি কম বেশি থাকে। তো এই সেমাইটা যদি ফ্রি টাইমে আমরা একটু ভেজে কন্টেনারে করে রেখে দিতে পারি তাহলে কিন্তু সেমাইটা নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না, আর ঝটপট করে কিন্তু সেমাই রান্না করে নেওয়া যায়। আর ডেজার্টের ভিতরে সবচেয়ে ইজি নাস্তা হচ্ছে সেমাই। সকল ঝাল আইটেমের ভিতরে যদি একটু ডেজার্ট থাকে তাহলে কিন্তু মন্দ হয় না। আমি 2 প্যাকেট সেমাই ভাজি করে নিয়েছি, আর একটু সেমাই রান্নাও করব। তো সেমাই উঠানোর জন্য আমার ছোট ছেলে আমাকে হেল্প করছিল, জিহাদ। সেমাইটা একটা এয়ারটাইট বক্সে রেখে দিলাম। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস নাম্বার 5। এই টিপসটি আপনাদের কাছে একটু হাস্যকর লাগতে পারে, তারপরে শেয়ার করলাম। যখন যেমন পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী কিন্তু আমাদের চলা উচিত। বিগত কয়েকদিনে প্রচুর পরিমাণে পেঁয়াজের দাম বেড়ে গিয়েছিল, তখন ওদের বাবা আমাকে বলেছিল পেঁয়াজের দাম না কমা পর্যন্ত বাসায় পেঁয়াজ কিনবো না। আমিও কিন্তু 3 দিন পেঁয়াজ ছাড়া রান্নাবান্না করেছি। পেঁয়াজের পরিবর্তে আমি তরকারিতে হচ্ছে পেঁয়াজ কলিটা ব্যবহার করেছিলাম, আর সব তরকারিতে তো পেঁয়াজ কলি ব্যবহার করেছিলাম। এখন ভর্তায় কি করব, এখানে আমি ধনিয়া পাতা ভর্তা করে নিচ্ছিলাম। আর ভর্তা মানেই পেঁয়াজ ছাড়া কি আসলেই ভর্তা করা সম্ভব? তো একইভাবে আমি পেঁয়াজ কলিটা দিয়ে ধনিয়া পাতাটা কিন্তু ভর্তা করে নিয়েছি। বিশ্বাস করুন আমার কাছে স্বাদের কোনো রকম কোনো কমতি মনে হয়নি, আমার কাছে ঠিকঠাক লেগেছে, এজন্যই আপনাদের সঙ্গে শেয়ার করা। ট্রাই করে দেখতে পারেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস নাম্বার 6। নতুন গৃহিণী আপুরা প্রথম সেমাই রান্না করতে গিয়ে কিন্তু একটা ভুল করে ফেলে।
তা হচ্ছে সেমাই সাদা রঙের না হয়ে কিন্তু একটু লালচে রঙের হয়ে যায়। তার কারণ হচ্ছে এই যে দারচিনিটা, এটা যদি আমরা দুধ জাল করার প্রথম স্টেপে দিয়ে ফেলি তাহলে কিন্তু সেমাইয়ের কালারটা চেঞ্জ হয়ে যায়। দারচিনির যে নিজস্ব একটা নির্যাস রয়েছে সেটা জাল হতে হতে কিন্তু বের হয়ে চলে আসে, সেজন্যই কিন্তু লালচে একটা ভাব চলে আসে। তাই সেমাই রান্না করার সময় সবসময় আমরা দুধটা যখন একেবারেই জাল করা হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে আমরা দারচিনিটা অ্যাড করব, তারপর সেমাইটা অ্যাড করব। তাহলে কিন্তু দুধের কালারটা আর চেঞ্জ হবে না। সেমাই রান্না করা নিয়ে আমি আরও একটি টিপস দিয়ে দিচ্ছি, টিপস নাম্বার 7। সেমাই রান্না করার সময় অনেক সময় সেমাইটা দলা পাকিয়ে যায়। এই টিপসটি ফলো করলে সেমাই আর কখনোই দলা পাকিয়ে যাবে না। আমরা সবাই জানি সেমাই রান্নার সময় দুধটা খুব ভালোভাবে জাল করে নিতে হয়। দুধটা যত বেশি জাল করে গাঢ় করে নেওয়া হবে তত বেশি কিন্তু সেমাইটা মজা হয় খেতে। তো সেমাই রান্নার সময় আমরা দুধটা খুব ভালোভাবে জাল করে সেমাইটা দুধের সঙ্গে মেশানোর আগে আমরা চুলাটা বন্ধ করে তারপরে সেমাইটা যদি অ্যাড করি তাহলে কিন্তু সেমাই আর কখনোই দলা পাকিয়ে যাবে না। যে কোনো ভালো জিনিসের প্রশংসা কিন্তু আমরা সবাই করে থাকি। আপনি যখন আপনার পরিবারের মানুষের জন্য বা আপনার হাজব্যান্ডের জন্য কষ্ট করে রান্না করবেন তখন কিন্তু রান্নাটা খারাপ হলেও আপনাকে খুশি করার জন্য তার ভালো হয়েছে এ কথা বলতেই হয়। কেননা এই রান্নাটাতে আপনার পরিশ্রম এবং সময় দুটোই আপনি ব্যয় করেছেন। আর যদি পারফেক্টভাবে একটা ডিশ তৈরি করা হয় তাহলে কিন্তু মন থেকে সে প্রশংসা করতে বাধ্য হবে। এরকম ছোট ছোট সাধারণ টিপস যদি আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করি তাহলে সাধারণ থেকে আমাদের কাজগুলো কিন্তু অসাধারণে পরিণত হয়ে যায়। সেমাইটা আমার রান্না করা হয়ে গিয়েছে, এখন আমি একটু সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে যতটা সুন্দর লোভনীয় হয়েছে খেতেও কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়েছিল। টিপসগুলো ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন বাসায়, আশা করছি হতাশ হবেন না। এখন চলে যাচ্ছি একেবারে লাস্ট টিপস, টিপস নাম্বার 8-এ। এরকম বাদাম কিন্তু আমাদের ঘরে সবসময় থাকে। দেখা যায় এটা আমরা বিভিন্ন ধরনের রান্নাতে ইউজ করি, আবার কেউ এমনিও খেয়ে থাকে। তো আমার বাসায় এই বাদামগুলো আমার বড় ছেলে এবং তার বাবা খেয়ে থাকে। তাছাড়াও আমি বিভিন্ন রান্নায় ব্যবহার করি। যারা শুধুমাত্র রান্নাতে ব্যবহারের জন্য বাদামগুলো কিনে থাকেন, এভাবে বাদাম সংরক্ষণ করলে আর একটা বাদামও নষ্ট হবে না। বাজার থেকে বাদাম আনার পরে যদি একটা এয়ারটাইট বক্সে বাদামগুলো রেখে সেই বক্সটা যদি ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু 6 মাসের বেশি সময় পর্যন্ত বাদামগুলো একেবারে ফ্রেশ থাকে। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।